ওয়েলকাম ফ্রেন্ডস, শতবিশা এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত। আমরা কথা দিয়েছিলাম যে পিএসসি মিসেলেনিয়াস 2023 যে এক্সাম ডেট ঘোষণা হয়েছিল, ঠিক তার 60 দিন আগে থেকে আমরা বলেছিলাম যে আমরা আমাদের চ্যানেলে টোটাল 1200 জিকের একটা সিরিজ আলোচনা করব এবং সেই অনুযায়ী আমরা ইতিমধ্যে 7টি রিভিশন সেট আলোচনা করে ফেলেছি। আজকে আমরা আলোচনা করব কুইক রিভিশন সেট 8 অর্থাৎ 8 নম্বর সেট। এই ধরনের সেটগুলো মূলত তৈরি করা হয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে তার উপর ভিত্তি করে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেই জায়গা থেকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে। চলুন আমরা দেখে নিই আজকের সেটে প্রশ্নগুলো কি আছে। আজকের সেটের প্রথম প্রশ্ন এবং এই 1200 জিকে সিরিজের 151 নম্বর প্রশ্ন, মানস স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? অপশন এ আসাম, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি হিমাচল প্রদেশ অ্যান্ড ডি উত্তরাখণ্ড। আমরা প্রত্যেককে জানি যে মানস স্যাংচুয়ারি খুব গুরুত্বপূর্ণ একটা স্যাংচুয়ারি এবং এটা বর্তমানে ন্যাশনাল পার্ক। এছাড়া এটা কিন্তু ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে তার মধ্যেও অন্তর্ভুক্ত, অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ন্যাশনাল পার্ক বলতে পারেন, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলতে পারেন এবং এটা একটা টাইগার রিজার্ভ তার সঙ্গে। ফলে এতগুলো ইম্পর্টেন্ট রয়েছে মানস স্যাংচুয়ারির সঙ্গে এবং আমরা জানি এটা কিন্তু অবস্থিত আসামে। আরেকটা প্রশ্ন এখান থেকে আসে যে মানস ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে বিশেষত পশ্চিম দিক দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, তার নাম কি? সেটা হচ্ছে মানস রিভার এবং এই মানস রিভারটা হচ্ছে ব্রহ্মপুত্রের একটা ট্রিবিউটারি। যাই হোক, এই ধরনের বিষয়গুলো আমাকে দেখে রাখতে হবে ন্যাশনাল পার্কের ক্ষেত্রে। মূলত যেগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে সেগুলোর ইম্পর্টেন্ট, সেখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসবে। আমরা এলাম 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ILOর সদর দপ্তর কোথায়? অপশন এ রোম, অপশন বি প্যারিস, অপশন সি জেনেভা অ্যান্ড ডি হেগ। মনে রাখতে হবে ILO বলতে বোঝানো হয়েছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। একটা ট্রিক্স আমি নিজে যখন পড়াশোনা করতাম তখন জেনেছিলাম, যদিও এটা আমার নিজের তৈরি ট্রিক্স নয়, যখন কোনো জায়গায় দেখবেন আছে এবং শেষে ও আছে, মধ্যেখানে যাই থাকুক না কেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল এবং অর্গানাইজেশন কথাটা আছে, মধ্যেখানে কিছু একটা আছে, তার সদর দপ্তর যদি আপনি না জানেন, জেনেভা উত্তর করে দিয়ে আসবেন, দেখবেন অনেকাংশেই এটা ঠিক হয়েছে। ফলে আমরা বুঝতেই পারছি ILO বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার জেনেভাতে অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 153, ইউরোপের ককপিট নামে কে পরিচিত? অর্থাৎ কোন জায়গাটিকে ইউরোপের ককপিট বলা হয়? এই ধরনের প্রশ্ন কিন্তু স্ট্যাটিক জিকে হিসাবে আসবে। অপশন এ আয়ারল্যান্ড, অপশন বি আইসল্যান্ড, অপশন সি নরওয়ে অ্যান্ড ডি বেলজিয়াম। ইউরোপের ককপিট, এগুলো একদম অনলাইনের প্রশ্ন, এগুলো মুখস্থ করতে হবে। ইউরোপের ককপিট বলা হয়, অপশন ডি ইজ রাইট আনসার, বেলজিয়ামকে। নেক্সট আমরা এলাম কোশ্চেন নাম্বার 154, বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? অপশন এ ম্যাঙ্গালোর, অপশন বি কোচি, অপশন সি গোয়া অ্যান্ড ডি পোর্ট ব্লেয়ার। আমরা জানি যে বীর সাভারকার যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা রয়েছে সেটা আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত এবং বুঝতেই পারছি আমরা এখানে আন্দামান এবং নিকোবরের একটাই জায়গা রয়েছে, পোর্ট ব্লেয়ার, অর্থাৎ পোর্ট ব্লেয়ারে কিন্তু বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত। নেক্সট আমরা এলাম 155 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক কে ছিলেন? অপশন এ রুমা পাল, অপশন সি সুজাতা মনোহর, অপশন সি ফতেমা বিবি অ্যান্ড ডি সুধা মিশ্র। এটা আমরা প্রত্যেককেই জানি, যিনি ফিমেল জাস্টিস ছিলেন প্রথম সুপ্রিম কোর্টের, তিনি হলেন অবশ্যই অপশন সি, ফতেমা বিবি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা এলাম 156 নম্বর প্রশ্ন, ভুটানের মুদ্রার নাম কি? অপশন এ ডং, অপশন বি ভাটু, অপশন সি লেমপিরা অ্যান্ড ডি গালট্রাম। এই ধরনের কারেন্সি রিলেটেড প্রশ্ন এই ধরনের মিসলেনিয়াস পরীক্ষায় আসতেই পারে। কারেন্সি, তারপরে যে ডান্স রয়েছে সে সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসবে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে প্রশ্ন আসবে। তাহলে ভুটানের মুদ্রার নাম, আজকের প্রশ্নের সঠিক উত্তর হবে গালট্রাম। গালট্রাম ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমাদের কোশ্চেন 157, র্যাডারের পুরো কথাটা কি? অপশন এ রেডিও ডিভাইস অ্যান্ড রেঞ্জিং, অপশন বি রিজিউম ডিভাইস অ্যান্ড রেঞ্জিং, অপশন সি রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং অ্যান্ড ডি রেডিও ডিটেক্স অ্যান্ড রেঞ্জ। এই ধরনের অ্যাব্রিভিয়েশন থেকে প্রশ্ন আপনি পরীক্ষায় পাবেন, বিশেষত সায়েন্স টেকের যে অ্যাব্রিভিয়েশনগুলো রয়েছে সেখান থেকে। যাই হোক, এটার পুরো কথাটাই হবে অপশন সি, অর্থাৎ রেডিও ডিটেক্টিং অ্যান্ড রেঞ্জিং ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 158, ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য? অপশন এ কর্ণাটক, অপশন বি গুজরাট, অপশন সি রাজস্থান অ্যান্ড ডি অন্ধ্রপ্রদেশ। এই ধরনের ফক ড্যান্সগুলো থেকে প্রশ্ন আসে। ঘুমার মূলত এই যে ঘুমার যে বানানটা এখানে লেখা আছে সেই অনুযায়ী রাইট আনসার হবে রাজস্থান। ঘুমার হচ্ছে একটা ট্রাইবাল সম্প্রদায়ের যে নাচ, মূলত সরস্বতী দেবীকে উল্লেখ করে এই নাচটা হয়। যদি যেখানে হরিয়ানা থাকতো সেক্ষেত্রে হরিয়ানাতেও কিন্তু ঘুমার নৃত্যনাট্য হয়। আর আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ঘুমার
RAH থাকে শেষে, যদি এরম থাকে ঘুমারা, তখন কিন্তু হবে উড়িষ্যা। আর আরেকটা এই ধরনের প্রশ্ন আছে, সেটা হচ্ছে ঝুমুর, বানানটা হবে JHU, তখন তো আমরা জানি সেটা মূলত ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এই সমস্ত এলাকায় হয়। জায়গাটা দেখে রাখবেন, ঘুমার হচ্ছে মূলত রাজস্থান, যদি ঘুমারা থাকে তখন হবে উড়িষ্যা, ঝুমুর থাকলে হবে ওয়েস্ট বেঙ্গল, রাজস্থান। আর অনেক ক্ষেত্রে এই ঘুমার লোকনৃত্যটাকে হরিয়ানা হিসেবেও দেখানো হয়, যে সেখানেও লোকনৃত্য ঘুমার। যাই হোক, অপশন দেখে উত্তর করার চেষ্টা করবেন। নেক্সট আমরা এলাম 169 নম্বর প্রশ্ন। উত্তর থেকে দক্ষিণে নিম্নলিখিত নদীগুলির সঠিক সজ্জাটি হলো, অর্থাৎ আপনার নর্থ টু সাউথে এই নদীগুলোর বিস্তৃতি কী আছে পরপর। অপশন এ ঝিলাম, রাভি, বিয়াস, শতদ্রু। অপশন বি ঝিলাম, শতদ্রু, রাভি, বিয়াস। অপশন সি ঝিলাম, বিয়াস, শতদ্রু, রাভি। অপশন ডি ঝিলাম, বিয়াস, রাভি, শতদ্রু। আমরা জানি যে সিন্ধু নদের যে উপনদীগুলো রয়েছে, সেটা মনে রাখার জন্য একটা ট্রিক্স আমরা শিখেছিলাম। মূলত এই ট্রিক্সটা আমি যখন আমার পড়াশোনা ছিল সেই সময় আমি শুনেছিলাম, আমার বানানো নয়। সেখানে আমরা পড়েছিলাম এরকমই, যে ইন্ডিয়ান জাম্পার্স ক্যান রাইজ বাট স্কাই। এই কথাটা যদি মনে রাখতে পারেন, তাহলে আপনি একদম ডাইরেক্ট উত্তর থেকে দক্ষিণের নদীগুলোর নাম মনে রাখতে পারবেন। আই থেকে আমরা জানি ইন্দাস, জে থেকে ঝিলাম, সি থেকে চেনাব, আর থেকে রাভি, বি থেকে বিয়াস এবং এস থেকে শতদ্রু। তাহলে আমরা বুঝতেই পারছি এখানের মধ্যে একমাত্র অপশন এটা মিলছে, কারণ দেখুন প্রথমে আছে ঝিলাম, তারপরে আছে রাভি, তারপরে বিয়াস এবং তারপরে শতদ্রু। তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। এইটা মনে রাখবেন সূত্রটা, তাহলে বুঝতে সুবিধা হবে। নেক্সট আমরা এলাম 160 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন রাজ্যটি উপকূলবর্তী নয়? এই ধরনের সহজ প্রশ্ন আসতেও পারে। অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি সিকিম, সি তামিলনাড়ু অ্যান্ড কেরালা। এটা প্রত্যেকেই জানেন যে কোস্টাল স্টেট যেটা নয় সেটা হচ্ছে অবশ্যই এটা সিকিম, কারণ এখানে কোনো সাগরের ব্যাপার নেই, দেখতেই পাচ্ছেন। নেক্সট আমরা আসবো 161 নম্বর প্রশ্ন। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা হলো এ প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণ, বি নিচু স্তরে গণতন্ত্রের উদাহরণ, সি গণতন্ত্রের বিকেন্দ্রীকরণ অ্যান্ড ডি প্রশাসনিক প্রতিনিধিত্বকরণ। মনে রাখতে হবে যে স্থানীয় স্বায়ত্তশাসন যেটা ছিল, লোকাল সেলফ গভর্নমেন্ট, মূলত পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি, এটা তৈরি করার মূল ব্যাপারই ছিল, উদ্দেশ্যই ছিল যে ভারতবর্ষে যে ডেমোক্রেসি চলছিল সেই ডেমোক্রেসিটাকে ডিসেন্ট্রালাইজ করার জন্য। অর্থাৎ সেন্ট্রালে বসে, দিল্লিতে বসে কি আমাদের রাজ্যে বসে একদম গ্রামের স্তরে গিয়ে মানুষদের সেবা দেওয়া বা তাদের অভাব অভিযোগের কথা শোনা সম্ভব নয়। ফলে এই লোকাল সেলফ গভর্নমেন্টের কনসেপ্টটা নিয়ে আসা হয়। যদি আমরা জানি লোকাল সেলফ গভর্নমেন্ট অনেক আগে লর্ড রিপন এই বিষয়টা এনেছিলেন ব্রিটিশ শাসনকালে। যাই হোক, পরবর্তী সময় আমরা যখন পঞ্চায়েত ব্যবস্থা পাই 1992 সালে, সেই সময় বলে দেওয়া হয়েছিল এটা ডিসেন্ট্রালাইজ করা হচ্ছে ক্ষমতাটাকে, অর্থাৎ গণতন্ত্রের বিকেন্দ্রীকরণ হচ্ছে রাইট আনসার। লোকাল সেলফ গভর্নমেন্ট হচ্ছে গণতন্ত্রের বিকেন্দ্রীকরণ। নেক্সট আমরা এলাম 162 নম্বর প্রশ্ন। 162 নম্বর প্রশ্নের যে প্রশ্নটা সেটা হচ্ছে ইলবার্ট বিল বিতর্কের বিষয় কী ছিল। অপশন এ শিক্ষা ব্যবস্থা, অপশন সি বিচার ব্যবস্থা, অপশন সি প্রশাসনিক সংস্কার অ্যান্ড ডি কোনোটি নয়। মনে রাখতে হবে যে 1883-তে যে ইলবার্ট বিল এলো এবং তারপরে এটা 84 সাল পর্যন্ত চললো, এই যে বিতর্কটা, সেটা মূলত ছিল বিচার ব্যবস্থা সম্পর্কিত। অর্থাৎ আমরা জানি যে সেই সময় ইউরোপীয় যারা বিচারক ছিলেন তারা ভারতীয়দের বিচার করতেন এবং ইউরোপীয়দেরও বিচার করতেন। কিন্তু বলা হলো যে ভারতীয় যে বিচারক ইন্ডিয়া যারা আছে তারা কিন্তু কোনোভাবেই বিদেশিদের অর্থাৎ ইউরোপীয়দের বিচার করতে পারবে না। সেই বিষয়ে যে বিতর্ক সেটা হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক, এটা লর্ড রিপনের সময়ে ঘটনাটা ঘটেছিল। ফলে আমরা বুঝতেই পারছি এটা মূলত অপশন বি ইজ দ্য রাইট আনসার, বিচার ব্যবস্থা রিলেটেড। আজকে সেটির 163 নম্বর প্রশ্ন। বিদেশি পণ্য ও শিক্ষা বয়কটের প্রস্তাব কোন আন্দোলনে লক্ষ্য করা যায়? প্রথম, অপশন এ অসহযোগ আন্দোলন, অপশন বি ভারত ছাড়ো আন্দোলন, অপশন সি স্বদেশী আন্দোলন অ্যান্ড ডি আইন অমান্য আন্দোলন। আমরা জানি যে 1905 সালে যখন পার্টিশন অফ বেঙ্গল স্টার্ট হয়ে যায়, সেই সময় কিন্তু বহু মানুষ, সমস্ত দলের মানুষ এগিয়ে আসে এই আন্দোলনকে সফলতা লাভ করার জন্য। সেই সময় একটা আন্দোলন শুরু হয়, সেটা হচ্ছে বয়কট এবং স্বদেশী আন্দোলন। অর্থাৎ বিদেশি পণ্য এবং শিক্ষা আমরা গ্রহণ করব না, তার বদলে স্বদেশী শিক্ষা এবং স্বদেশী পণ্য ব্যবহার করব। আমরা জানি সেই সময় বিভিন্ন ওষুধের দোকান, বিভিন্ন মুদিখানার দোকান যেটা আমরা বলি, সেই ধরনের বিষয় বা বিভিন্ন ধরনের শিল্প কারখানা তৈরি হয়েছিল, শিক্ষা হিসাবে বিভিন্ন কলেজ তৈরি হয়েছিল, মূলত স্বদেশী শিক্ষাকে প্রমোট করার জন্য। ফলে আমরা বুঝতেই পারছি যে বিদেশি পণ্য বা শিক্ষা আমরা নেবো না, এটা আমরা প্রথম বললাম সেই বয়কট এবং স্বদেশী আন্দোলনের সময়। অপশন সি ইজ দ্য রাইট আনসার।
নেক্সট আমরা এলাম 164 নম্বর প্রশ্ন এবং একটা ওয়ান লাইনার প্রশ্ন। সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশন এ বি আর আম্বেদকর, অপশন বি জওহরলাল নেহেরু, সি রাজেন্দ্র প্রসাদ অ্যান্ড ডি কে এম মুন্সি। আমরা জানি যে ড্রাফটিং কমিটি যেটা তৈরি হয়েছিল তার অবশ্যই চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর, আমরা তাকেই সংবিধান প্রণেতা বলে জানি। যাই হোক, আমরা জানি যে সেখানে অনেকগুলো কমিটি ছিল, শুধুমাত্র ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি ছিল তা নয়, সেখানে কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি, ন্যাশনাল ফ্ল্যাগ কমিটি, ফান্ডামেন্টাল রাইট কমিটি, এই ধরনের বিভিন্ন কমিটি ছিল। তার মধ্যে অন্যতম কমিটি ছিল খসড়া কমিটি। এই কমিটির চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর। নেক্সট আমরা এলাম 165 নম্বর প্রশ্ন। মুঘল সম্রাট বাবরের সমসাময়িক কে ছিলেন? অপশন এ প্রথম দেবরায়, অপশন বি অচ্যুত রায়, সি রাম রায় অ্যান্ড ডি কৃষ্ণদেব রায়। আমরা জানি যে এই ধরনের প্রশ্ন, সমসাময়িক যে প্রশ্নগুলো, যে বাবরের সমসাময়িক কোন শিখ গুরু ছিলেন, তাদের মধ্যে কে ছিলেন, বা চৈতন্যদেবের সমসাময়িক কে ছিলেন, এই ধরনের প্রশ্ন আসতে পারে। ফলে যাই হোক, মুঘল সম্রাট হিসাবে বাবর যখন ছিলেন সেই সময় আমাদের যে বিজয়নগর সাম্রাজ্য, সেইখানে কারা ছিলেন? মনে রাখতে হবে সেই সময় ছিলেন কৃষ্ণদেব রায়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কৃষ্ণদেব রায় বাবরের সমসাময়িক ছিলেন এবং বাবরের যে আত্মজীবনী বাবরনামা, সেই গ্রন্থে এই কৃষ্ণদেব রায়ের যে কাহিনী বা বিষয় জানা যায়। নেক্সট আমরা এলাম 166 নম্বর প্রশ্ন। ভারতের 4টি প্রান্তে, এই যে 4টি প্রান্ত, ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ, সেই 4টি মঠকে নির্মাণ করেন? অপশন এ রামানুজম, অপশন বি বল্লভাচার্য, অপশন সি রামানন্দ অ্যান্ড ডি শঙ্করাচার্য। আমরা জানি যে শঙ্করাচার্য কী করেছিলেন না, 4টে মঠ নির্মাণ করেছিলেন ভারতের চারদিকে। আমরা জানি পূর্বে আছে পুরী, পশ্চিমে আছে দ্বারকা, উত্তরে আছে যোশী মঠ এবং দক্ষিণে আছে সিংড়ি মঠ। এই যে 4টে মঠ তৈরি করেছিলেন, যেখানে বহু তীর্থযাত্রী যারা থাকেন, মানে তারা বেড়াতে যান এই 4টি মঠে। এই মঠ 4টি নির্মাণ করেছিলেন অপশন ডি শঙ্করাচার্য। শঙ্করাচার্য তৈরি করেছিলেন 4টি মঠ, পুরী, দ্বারকা, যোশী মঠ এবং সিংড়ি মঠ। নেক্সট আমরা এলাম 167 নম্বর প্রশ্ন। কোন রাজা সকারি উপাধি নেন, অর্থাৎ গুপ্ত রাজা সকারি উপাধি নেন? অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি স্কন্দগুপ্ত অ্যান্ড ডি প্রথম কুমারগুপ্ত। আমরা জানি যে গুপ্ত সম্রাটদের ক্ষেত্রে বিভিন্ন ইম্পর্টেন্ট ফ্যাক্টস আছে যেখান থেকে প্রশ্ন আসে, মূলত যেখান থেকে প্রশ্ন আসে। প্রথম কুমারগুপ্তর ক্ষেত্রে প্রশ্ন আসে যে নালন্দা বিশ্ববিদ্যালয়কে তৈরি করেছিলেন, তখন হবে প্রথম কুমারগুপ্ত। এছাড়া স্কন্দগুপ্তকে কী করেছিলেন, তাকে ভারতের রক্ষাকারী বলা হয়, কারণ তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত হবে রাইট আনসার। তিনি সকারি উপাধি নিয়েছিলেন কারণ তিনি শক রাজা থার্ড রুদ্রদমনকে পরাজিত করেছিলেন এবং সেই জন্য তাকে বলা হতো সকারি, তিনি এই উপাধিটা নিয়েছিলেন। এই ধরনের ফ্যাক্টগুলো মনে রাখবেন বিশেষত গুপ্ত সম্রাট থেকে, এখান থেকে এই প্রশ্নগুলি আসে। নেক্সট আমরা এলাম 168 নম্বর প্রশ্ন এবং একটা সোজা প্রশ্ন বলতে পারেন। আলিপুর বোমা মামলা কত সালে হয়? অপশন এ 1908, অপশন বি 1909, অপশন সি 1910 অ্যান্ড ডি 1911। আমরা প্রত্যেকেই জানি এটা গুরুত্বপূর্ণ একটা, সেই সময়কার যখন এই যে বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের কথা বললাম, সেই সময় বিভিন্ন যে সভা সমিতিগুলো তৈরি হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে প্রথম যে মামলাটা মানে বাংলায় চালু হলো, তার আগে আমরা জানি নাসিক ষড়যন্ত্র মামলা হয়ে গেছে, আলাদা ব্যাপার। এই আলিপুর বোমা মামলা যেটা বাংলাতে প্রথম হলো, সেটা হলো 1908 সালে। অবশ্যই আমরা জানি সেই আমাদের শহীদ ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকির যে ঘটনা, সেই বিষয়ের ওপর এটা চালু হলো 1908 এবং এখান থেকে কিন্তু অরবিন্দ ঘোষকে গ্রেপ্তার করা বা অন্যান্য বিষয় চালু হলো। পরবর্তী সময় তিনি চলে গেলেন পণ্ডিচেরিতে, আমরা জানি। নেক্সট আমরা এলাম 169। আমরা একটু আগেই বললাম যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে প্রশ্ন আসে। রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? অপশন এ তবলা, অপশন বি সিতারা, অপশন সি ভায়োলিন অ্যান্ড ডি বাঁশি। এই ধরনের কমন প্রশ্ন আসবে। রবিশঙ্কর বা অন্যান্য যারা বাঁশি বাজাতেন, হরিপ্রসাদ চৌরাসিয়া, কে কোন জন্য বিখ্যাত? আর রবিশঙ্কর হচ্ছে বিখ্যাত সিতারার জন্য। নেক্সট আমরা এলাম 170 নম্বর প্রশ্ন এবং আজকের সেটের শেষ প্রশ্ন। এই শেষ প্রশ্নটা আলোচনা করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে রাখি, আমরা 1200টি জিকে আলোচনা করেও বলেছি, এটা খুব একটা কম নয়। তাই যারা এই ধরনের জিকের আপডেট বা অন্যান্য চাকরি সংক্রান্ত আপডেট চান, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। যাই হোক, প্রথম আজকের সেটের শেষ প্রশ্ন 170 নম্বর প্রশ্নটি হলো, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? অপশন এ প্রথম শ্রেণীর লিভার, অপশন বি দ্বিতীয় শ্রেণীর লিভার, অপশন সি তৃতীয় শ্রেণীর লিভার অ্যান্ড ডি চতুর্থ শ্রেণীর লিভার। আমরা জানি চতুর্থ শ্রেণীর লিভার হয় না, ফলে এটা প্রথমেই বাদ গেল। আমি একটা কথা বলেছিলাম, আপনি মনে রাখতে হবে যে মধ্যেখানে কি থাকে, এটা মনে রাখলেই আপনি মনে রাখতে পারবেন কোনটা কোন। আমরা জানি এই যে প্রথম শ্রেণীর লিভার, সেটার মধ্যেখানে থাকে আলম্ব, যেটা দ্বিতীয় শ্রেণীর লিভার সেটার মধ্যেখানে থাকে ভার, এবং তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যেখানে থাকে বল। অর্থাৎ আমরা বুঝতেই পারছি হাতের ক্ষেত্রে আমাদের যে পেশি রয়েছে, সেই পেশিটার বল, অর্থাৎ মধ্যেখানে আছে বল, একদিকে আছে আলম্ব আর একদিকে আছে ভার। ফলে আমরা বুঝতেই পারছি এটা মিলে যাচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের সঙ্গে, অর্থাৎ মানুষের হাত হলো তৃতীয় শ্রেণীর লিভার।
এই লিভার থেকে একটু ঘুরিয়ে প্রশ্ন আসে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে, যেহেতু প্রথম শ্রেণীর লিভারের আলম্বটা মধ্যখানে থাকছে, ফলে কখনো এর যে যান্ত্রিক ক্ষমতা সেটা একের থেকে বেশি হয়, কখনো কম হয় বা কখনো সমান হয়ে যায়। তাহলে কখন সমান হয়, কখন বেশি হয় বা কখন কম হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে ঘুরিয়ে। কারণ আমরা দেখছি পিএসসিতে কিন্তু প্রশ্ন আস্তে আস্তে একটু কনসেপচুয়াল এবং স্ট্রিকি হচ্ছে। যাই হোক, আজকে আমরা শেষ করলাম আমাদের 170 নম্বর যে কোশ্চেন সেটা। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।